আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত মাসের ২৭ তারিখে তারেক রহমান সরকারের ১০০ দিন পূর্ণ হলো। গত ২ বছরে বাংলাদেশ ৩টি সরকারকে দেখেছে। স্বভাবতই এখন ৩টি সরকারের মধ্যে একটি তুলনার বিষয় চলে আসছে। মানুষ ৩টি সরকারকে তুলনা করে বিভিন্ন মন্তব্য করছে। এদিকে সিডনিতে মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রীকে প্রবাসী বাঙালিরা বিভিন্ন স্থানে খুঁজছে। সবশেষে ৬ জন উপদেষ্টা কেন দেশ ছাড়ার পরিকল্পনা করছেন, আজকে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। ছোট ভাই একটা সুন্দর গল্প বলেছিল, সেই গল্পটা দিয়েই শুরু করি। যে একবার এক জাহাজ একজন পাইলট চালিয়ে তীরে যাচ্ছিলেন। হঠাৎ জাহাজের মধ্যে দুই একজন যাত্রী বললেন যে এই পাইলটটা ভালো না, এই ক্যাপ্টেনটা ভালো না, এই চালকের এই দোষ ওই দোষ, আসেন আমরা এই চালককে তাড়িয়ে জাহাজটার কন্ট্রোল নেই, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছবো। তো এই বিভিন্ন ভাবে লোকটা আবার খুব সুন্দর করে কথা বলতেন। তিনি যাত্রীদের কনভিন্স করলেন, যাত্রীরা সবাই এই জাহাজের চালকের উপরে ক্ষুব্ধ হয়ে চালককে নামিয়ে দিল, জাহাজ থেকে নামিয়ে দিয়ে তারা এই ক্যাপ্টেনের যে নতুন যে লোকটা বলছিল যে এই ক্যাপ্টেন ভালো না, তার হাতে এই জাহাজ চালানোর দায়িত্ব দিল। তারপরে দেখা গেল যে গন্তব্যে জাহাজটা যাবার কথা ছিল সেখানে সে পৌঁছলো না, বরং ওই বাটপার যে মূল চালককে হটিয়ে নিজে জাহাজের দায়িত্বভার গ্রহণ করেছে, সে একসময় জাহাজটা বিদেশি এক কোম্পানির হাতে তুলে দিল। ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। এই গল্পটা বাংলাদেশের প্রসঙ্গে আমার কাছে মনে হয়েছে খুবই প্রাসঙ্গিক। এবং আসেন তার আগে একটু পরিসংখ্যান দেখে নিই যে তারেক রহমানের ১০০ দিন কেমন, ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিন কেমন, এবং শেখ হাসিনা তো অনেকবারই ক্ষমতা নিয়েছেন। তার সর্বশেষ যে ২০২৪ সালে দায়িত্ব নিলেন তার প্রথম ১০০ দিনের কিছু পরিসংখ্যান আমরা দেখি। এই পরিসংখ্যান শুরুতেই আমি একটু তারেক রহমান সরকারের প্রথম ১০০ দিনের কথা বলছি। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তারা একটি সংবাদ সম্মেলনে কিছু স্ট্যাটিস্টিক্স তারা প্রেজেন্ট করেছেন। তারা হত্যা, ধর্ষণ, নানান স্ট্যাটিস্টিক্স করেছেন। তবে হত্যা এবং কিছু স্ট্যাটিস্টিক্স মূলত মার্চ এবং এপ্রিল মাসের পুরো ১০০ দিনের নয়, যে কারণে তাদের সাথে আমি যে স্ট্যাটিস্টিক্সটা প্রেজেন্ট করব হয়তো কিছুটা ডিফারেন্ট থাকতে পারে, বাট ট্রেন্ডটা কিন্তু একই রকম। প্রথমেই বলছি তারেক রহমানের প্রথম ১০০ দিন। এই সময়ে হত্যা, খুন হয়েছে ১০৮৪ জন। এগুলো সব অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স, সো আনঅফিসিয়াল স্ট্যাটিস্টিক্স মে বি ইভেন মোর। হত্যা ১০৮৪ জন, ধর্ষণের শিকার হয়েছেন ২০৯ জন, যদিও এখানে ২০০ জন লেখা। ধর্ষণের পরে হত্যা করা হয়েছে ১৪ জন শিশুকে। হামে মৃত্যু হয়েছে সরকারি হিসেব অনুযায়ী ৬৩০ জনের, যদিও বেসরকারি হিসেবে এটি ১০০০ ছাড়িয়ে গেছে। জিনিসপত্রের দাম বেড়েছে ভয়াবহ এই ১০০ দিনেই। ১২ কেজির যে এলএনজি গ্যাস সেটি ১২৫০ টাকা থেকে হয়েছে ১৯৪০ টাকা। বিদ্যুৎ প্রতি কিলো ইউনিট বেড়েছে ১.৫২ টাকা। প্রতি লিটার অকটেন ১২২ থেকে হয়েছে ১৪৫ টাকা। প্রতি লিটার ডিজেল ১০২ থেকে হয়েছে ১১৫ টাকা। প্রতি লিটার পেট্রোল ১১৮ থেকে হয়েছে ১৪০ টাকা। প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে হয়েছে ১৩৫ টাকা। যদিও বিএনপির কোনো মন্ত্রী বলেছিল তারা তেলের দাম বাড়াবে না, এর দাম বাড়াবে না, ওর দাম বাড়াবে না, কিন্তু তারা কেউ কথা রাখেনি, বরং এক লাফে তেলের দাম এত বাড়িয়েছে যেটা সাধারণ মানুষের উপরে ভীষণ চাপ সৃষ্টি করেছে। ডক্টর ইউনূসের প্রথম ১০০ দিনের এইসব স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু কথা বলি। আপনি যদি সেই সময়ে বাংলাদেশের প্রচার মাধ্যম দেখেন তাহলে দেখবেন যে সেখানে প্রথম ১০০ দিনে শুধু ইউনূসের গুণগান করা আছে।
সেখানে হত্যা, ধর্ষণ, মব, খুন এইসব বিষয় একদম বলা যায় নাই। দু একটা গণমাধ্যমে আপনি হয়তো পাবেন, তাও খুব বিচ্ছিন্ন। তবে অধিকাংশ মিডিয়া তারা প্রশংসায় ব্যস্ত ছিল। ইউনূসের কোনো প্রথম ১০০ দিনে তেমন ত্রুটি চোখে পড়েনি। কিন্তু আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি কালেক্ট করেছি যে ইউনূসের আমলে এই মব সহিংসতা, এটা ছিল একটা নতুন এডিশন। এই মব সহিংসতা ইউনূসের আমলে হয়েছে ১০০-র বেশি। বিএনপির আমলে এই ১০০ দিনে কিন্তু মব সহিংসতা হয়েছে ৮০টা, এটা রিপোর্টেড। আওয়ামী লীগ আমলে এই মব সহিংসতার এই বিষয়গুলো আমরা শুনিনি। এটি ইউনূসের আমলে নতুন আবিষ্কার এবং বিএনপির আমলে এটা কন্টিনিউ করছে। ডক্টর ইউনূসের আমলে হত্যা, সেটি অফিসিয়ালি আইন ও সালিশ কেন্দ্র বা এরকম দুই একটা মানবাধিকার সংস্থা তারা বলেছে তাতে ৬০০-র বেশি, কিন্তু আনঅফিসিয়াল যে নাম্বারটা পাওয়া যায় সেটি ৯০০ ছাড়িয়েছে। ইউনূসের আমলে ধর্ষণ প্রায় তারেক রহমানের সরকারের আমলের ধর্ষণের সমানই, এবং জিনিসপত্রের দাম সেটি শেখ হাসিনার সরকারের তুলনায় সেটিও বেশি ছিল। শেখ হাসিনার প্রথম ১০০ দিন বললে স্বভাবতই প্রশ্ন আসে যে কোন সরকারের, মানে কোন আমলের প্রথম ১০০ দিন, সে ৯৬ সাল নাকি ২০০৯ সাল? তো আমরা ২০২৪ সালটাই কনসিডার করেছি। ২০২৪ সালে প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী তখন হত্যা ছিল সবচেয়ে কম যেটা পেয়েছি ৪০, সবচেয়ে বেশি যেটা পেয়েছি ৬০টি। শেখ হাসিনার আমলে প্রথম ১০০ দিনে হত্যাকাণ্ড ঘটেছিল ৪০ থেকে ৬০-এর মধ্যে। আমরা যদি ৬০ও ধরি তাহলে দেখা যাচ্ছে যে ইউনূস এবং তারেক সরকারের আমলে এই সংখ্যাটি ১০ গুণের বেশি হয়েছে, ১৫-২০ গুণ। তার মানে এই একটা ইন্ডিকেটর দিয়েই আপনি বুঝতে পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনা, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সরকারের আমলে কেমন ছিল। জিনিসপত্রের দাম আপনারাই জানেন, এটি পরিসংখ্যান দিয়ে বলবার কিছু নেই। তেল, এলএনজি, যে কেরোসিন, যা যা বললাম সবকিছুই শেখ হাসিনার আমলে সবচেয়ে কম ছিল। ধর্ষণের সংখ্যা অনেক কম ছিল। ধর্ষণের পরে শিশু হত্যা, এটা খুব রেয়ার ঘটনা ছিল তখন। তো আমরা সেই জাহাজের চালকের মতো, আমরা শেখ হাসিনা একজন দক্ষ চালক, তাকে সরিয়ে দিয়ে আমরা আনলাম ইউনূসের মতো একজন বাটপার, এবং সেই তারই এক্সটেনশন সরকার তারেক রহমান, যারা দেশটাকে কেবলমাত্র বিদেশের হাতে তুলে দিয়েছে তা নয়, দেশবাসীর জীবনযাপন, তাদের নিরাপত্তা, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুর চরমভাবে অবনতি ঘটিয়েছে। এই তুলনাটা আমি যে করলাম তা নয়, এটি মানুষই এই তুলনাটা করছে। এরপরে আরেকটা বিষয় হলো যে আমি বলেছিলাম যে ইউনূসের আর এক বাটপার উপদেষ্টা, চোর দুর্নীতিবাজ মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি দেশ ত্যাগ করেছেন এবং যতদূর জানি তিনি অস্ট্রেলিয়া কোন এক শহরে আছেন, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে তিনি সিডনি আছেন। এবং কিছু লোক দেখলাম তারা সিডনিতে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে আজকে ফারুকী যাবার কথা, সেখানে তারা ইতিমধ্যেই ভিড় করেছিলেন এবং তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে তারা যে তাদের ফারুকীর সন্ধান দিতে পারবে তাকে একটি আইফোন উপহার দেওয়া হবে। এবং সিডনিতে ব্যাপক ডিম বিক্রি হয়েছে কদিন, সব ডিম ফারুকীর জন্য। সবশেষে বাংলাদেশের গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গত বৃহস্পতিবার একটি রিপোর্ট জমা দিয়েছেন, যেটি তারেক রহমান গতকাল রবিবার দেখেছেন। সেটি হলো যে ৬ জন উপদেষ্টা যারা ইউনূস সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, ৬ জন উপদেষ্টা দেশ ছাড়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এবং এই ৬ জন ইউনূসের শেষ সময়ে তারা তাদের লাল পাসপোর্ট সারেন্ডার করে বাংলাদেশি পাসপোর্ট নিয়েছিল এবং সেই বাংলাদেশি পাসপোর্টে তাদের উপদেষ্টা পদটি প্রভাব খাটিয়ে তারা ভিসা সংগ্রহ করে রেখেছিল। এখন তারা দেশ ত্যাগের পরিকল্পনা চূড়ান্ত করেছে বলে
গোয়েন্দা সূত্রে তারেক রহমানকে জানানো হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে তাদের কি পালিয়ে যেতে দেওয়া হবে বা কি হবে, সেই ব্যাপারে আমার কোনো তথ্য নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো এই মুহূর্তে আপনাদের সামনে একটি চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছি। আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মানুষ নানা ঘটনার সাক্ষী হতে চলেছি বলে মনে হচ্ছে। দর্শক, আপনারা কেউ কেউ হয়তো নজর রেখে থাকতে পারেন যে গত 2 জুন প্রথম আলো পত্রিকায় একটা আঞ্চলিক সংবাদ, একটা জেলার সংবাদ বেরিয়েছিল ছোট্ট করে, আমারও চোখে পড়েছিল যে পাথরঘাটায় জেলেদের জালে ধরা সামুদ্রিক যান নৌবাহিনীর কাছে হস্তান্তর। কি বলছেন বিশেষজ্ঞরা, এমন শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ঘটনাটি ছিল যে গত 31শে মে বরগুনা সমুদ্র সীমায় জেলেদের জালে একটা অদ্ভুত যান ধরা পড়েছিল এবং এই যানটা ধরা পড়ার পরে জেলা প্রশাসন, সেখানকার পুলিশ প্রশাসন জেনে তারা তাদের হেফাজতে নেয় এবং পরবর্তীতে এটা গত 1 তারিখ এটা কোস্টগার্ডের মাধ্যমে ঢাকায় নৌবাহিনীর কাছে পাঠায়। বিষয়টা কিন্তু এখানে সীমাবদ্ধ নয়, বিষয়টা কিন্তু সাধারণ নয়। সেটি আজকে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দী একটি স্টোরি প্রকাশ করেছেন। তাতে যেটি বোঝা যাচ্ছে যে এটি একটা বড় ধরনের ঘটনা। এখানে মার্কিন সংযোগ আছে। এটি একটি ড্রোন পর্যবেক্ষণ ড্রোন, সমুদ্র পর্যবেক্ষণ, সমুদ্রে কি আছে না আছে পর্যবেক্ষণ করার একটি ড্রোন বলে চন্দন নন্দী এটিকে আখ্যায়িত করছেন তার স্টোরিতে। চলুন আমরা একটু বিস্তারিত দেখি যে আসলে এটা কি। এটা কি যখন বলছি তখন প্রশ্ন আসছে যে বঙ্গোপসাগরের বুকে কিসের আনাগোনা। বরগুনার পাথরঘাটা উপকূলে হঠাৎই উদ্ধার হলো মার্কিন নৌবাহিনীর একটি অত্যন্ত গোপন ও পরিশীলিত আন্ডার ওয়াটার সার্ভেলেন্স গ্লাইডার। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে গেছে বাংলাদেশ নৌবাহিনীতে। উত্তর পূর্ব ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে প্রকাশিত ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। কি এই ড্রোন, কেন এটি বাংলাদেশের জল সীমায়? আমি শুরুতেই বলেছি যে ঘটনাটি গত 31শে মে বরগুনার পাথরঘাটা উপকূলে মৎস্যজীবীদের জালে আটকে পড়ে 8 ফুট দীর্ঘ একটি চালকবিহীন জলযান এবং স্বয়ংক্রিয় আন্ডার ওয়াটার ভেহিকেল বা AUV। মার্কিন নৌবাহিনীর এই ড্রোনটি সেখানে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া মাত্রই হতভম্ব ও বিস্মিত হয়ে পড়েন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। অথচ এটি মোতায়েন করা হয়েছিল অত্যন্ত নিখুঁত ও দুর্নিয়ন্ত্রিত উপায়ে সমুদ্রের তথ্য এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য। সবচেয়ে কৌতূহলোদ্দীপক বিষয় হলো এই ঘটনার ঠিক পরপরই গত 7 জুন ঢাকায় নৌবাহিনী সদর দপ্তরে এক জরুরি বৈঠকে বসেন মার্কিন ডিফেন্স অ্যাটাসে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল আর চ্যান্ডলার এবং মেরিন অ্যাটাসে মেজর কার্স্টেন ফ্লেচার। তারা সাক্ষাৎ করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের সঙ্গে। যদিও এই বৈঠকে এই চালকবিহীন ড্রোন বা AUV নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানতে পারেনি নর্থ ইস্ট নিউজ। মাছ ধরার নৌকার জালে উঠে আসা এই 8 ফুটের মার্কিন ড্রোনের ভেতরে আসলে কি আছে? বাংলাদেশ নৌবাহিনী এর ভেতর থেকে একটি ইন্টারনাল কন্ট্রোল মডিউল, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা স্টোরেজ চিপ উদ্ধার করেছে। শুধু তাই নয়, এর গায়ে থাকা একটি অনন্য অপারেশনাল সিরিয়াল নাম্বার এবং প্রস্তুতকারক কোম্পানির বারকোডও নিপুণভাবে উদ্ধার করেছে নৌবাহিনী। ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং সক্রিয় বঙ্গোপসাগরে এমন একটি উচ্চ সামরিক গ্রেডের মার্কিন নজরদারি গ্লাইডার উপস্থিতি স্বাভাবিকভাবেই বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। অনেকেই
একে বঙ্গোপসাগরের তলদেশে আমেরিকার গোপন নজরদারির অংশ হিসেবে দেখছেন। বাংলাদেশ প্রতিরক্ষা কর্মকর্তারা অবশ্য এই ড্রোন থেকে কি ধরনের ডেটা বা তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে তা প্রকাশ করতে রাজি হননি। তবে জানা গেছে ম্যাসাচুসেটস ভিত্তিক কোম্পানি টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিং এবং টেলিডাইন ওয়েব রিসার্চ এর তৈরি এই ড্রোনটি আসলে মার্কিন নৌবাহিনীর লিটোরাল ব্যাটল স্পেস সেন্সিং গ্লাইডার বা সংক্ষেপে এলবিএসজি প্রোগ্রামের মূল ভিত্তি। 2023 সালের মধ্যে বিশ্বজুড়ে এই ধরনের 200-টিরও বেশি AUV লঞ্চ করেছে মার্কিন নৌবাহিনী, আর বর্তমানে এই সংখ্যা যে আরো বহুগুণ বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কেন এই ড্রোন মোতায়েন করা হয়? এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো মার্কিন যুদ্ধজাহাজ ও সেনাদের সমুদ্রের তলদেশের পরিবেশ বা অবিচ্ছিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহ করা। এর মাধ্যমে তারা সমুদ্রের নিচের পরিস্থিতি ম্যাপ করতে পারে এবং কৌশলগত এলাকাগুলোতে সহজে যাতায়াত করতে পারে। মূলত সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা এবং জলের স্বচ্ছতার মতো গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করে এই গ্লাইডারগুলো বা নৌবাহিনীর রণকৌশল, সাবমেরিন বিরোধী যুদ্ধ বা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং সমুদ্রের মাইন কাউন্টার মেজার বা মাইন ধ্বংস করার অভিযানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে। মার্কিন নৌবাহিনী বিশ্বজুড়েই এই ড্রোনগুলো আকাশ থেকে অগভীর সমুদ্রে ড্রপ বা নিক্ষেপ করে, আর এর জন্য তারা ব্যবহার করে MH-53E সি ড্রাগনের মতো শক্তিশালী হেলিকপ্টার। 2023 সালের ফেব্রুয়ারিতে মার্কিন নৌবাহিনী ঠিক এভাবেই আকাশ থেকে একটি টেলিডাইন স্লোকাম আন্ডার ওয়াটার গ্লাইডার সাগরে অবমুক্ত করার সফল প্রদর্শনী করেছিল। সে সময় এই অপারেশনটি চালিয়েছিল মার্কিন নৌবাহিনীর টাস্কফোর্স 5-2। এই টাস্কফোর্সটি মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের অধীনে পারস্য উপসাগর এবং মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলে মাইন কাউন্টার মেজার্স বা মাইন প্রতিরক্ষা কাজ করে। বিশেষ করে হরমুজ প্রণালী, বাব আল মান্দের প্রণালী এবং সুয়েজ খালের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সামুদ্রিক চোক পয়েন্টগুলোতে তারা কাজ করে থাকে। সেই পরীক্ষার সময় হেলিকপ্টারটি অত্যন্ত নিচু এবং ধীর গতিতে উড়ে তার পেছনের র্যাম্প ব্যবহার করে গ্লাইডারটি সাগরে ফেলেছিল, যাতে ড্রোনটি সঠিকভাবে পানির সংস্পর্শে আসতে পারে। শুধু তাই নয়, চলতি বছরের 17 থেকে 12 জানুয়ারির মধ্যে উত্তর আটলান্টিকের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড আইসল্যান্ড গ্যাপে আইসল্যান্ডের কোস্টগার্ড জাহাজ ব্যবহার করে এই স্লোকাম আন্ডার ওয়াটার গ্লাইডারের মাধ্যমে অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার বা সাবমেরিন বিরোধী যুদ্ধের সফল প্রদর্শনী করেছে টেলিডাইন টেকনোলজিস। ইউরোপের উপকূলীয় জল সীমায় বড় বড় আন্তর্জাতিক নৌমহড়াতেও এগুলো ব্যবহার করা হয়েছে। এমনকি সমুদ্রের গভীরতায় প্রায় 6000 মিটার নিচে সাব সারফেস পরিস্থিতি ম্যাপিং এর জন্য এর ডিপ ওয়াটার ভেরিয়েন্ট বা গভীর জলের সংস্করণও ব্যবহার করা হয়েছে। আবার ঝড় বা সাইক্লোনের তীব্রতা আগে থেকে অনুমান করার জন্য গভীর সমুদ্রের তাপমাত্রা ও অন্যান্য প্রোফাইল উপাদান পর্যবেক্ষণ করতে এগুলোকে হারিকেন স্লাইডার হিসেবে ব্যবহার করা হয়। মার্কিন নৌবাহিনী টেলিডাইন ব্রাউন ইঞ্জিনিয়ারিংকে এই LBSG ডিজাইন ও নির্মাণের জন্য মূল ঠিকাদার হিসেবে নিয়োগ দিয়েছিল। তবে চমকপ্রদ তথ্য হলো এই কোম্পানিটি অগভীর পানির যুদ্ধকালীন সাবমার্সিবল বা শ্যালো ওয়াটার কমব্যাট সাবমার্সিবলও তৈরি করে, যার মূল গ্রাহক হলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল অপারেশনস কমান্ড। এটি মূলত এমন এক ধরনের মানব চালিত যুদ্ধযান যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা শত্রুপক্ষের এলাকায় স্পেশাল ফোর্স বা কমান্ডোদের গোপনে নামিয়ে দিতে এবং উদ্ধার করে নিয়ে আসতে ব্যবহার করা হয়। তাহলে কি বরগুনার উপকূলে উদ্ধার হওয়া এই ড্রোনটি কেবলই তথ্য সংগ্রহের সাধারণ কোনো গ্লাইডার, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে বঙ্গোপসাগরে মার্কিন সামরিক আধিপত্য ও নজরদারির কোনো গভীর নীল নকশা? ভারতের সিনিয়র সাংবাদিক চন্দন নন্দের এই প্রতিবেদনটি কিন্তু সেই জল্পনাকেই উস্কে দিচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।